আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের বাচ্চারা কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদেরকে 5টা ট্রিক্স শেখাবো যেগুলো দিয়ে তুমি যে কোনো সাবজেক্টে রিটেনে সর্বোচ্চ মার্ক নিয়ে আসতে পারবা। এই ট্রিক্সগুলো শিখেই, এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেই তোমার ভাইয়া যশোর বোর্ডের মতো জায়গায়, যেখানে সব থেকে বেশি কঠিন প্রশ্ন আসে, সেখানে গোল্ডেন এ প্লাস পেয়েছে, সেখানে স্কলারশিপ পেয়েছে এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। চলো দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই সেই 5টি ট্রিক্স। দেখো, প্রথমে হচ্ছে প্রশ্ন তোমাদের কি করতে হবে? লিস্ট করতে হবে। প্রশ্নটা কি করে ফেলতে হবে? লিস্ট করতে হবে। অর্থাৎ কি, এই প্রশ্ন লিস্ট করাটা বিষয়টা কেমন? তুমি যখন পরীক্ষা দিবা, তুমি যখন পরীক্ষা দিবা তখন তোমার সাথে কয়েকটা বিষয় ঘটতে পারে। এক, যতগুলো সৃজনশীল আছে সবগুলো কমন পড়তে পারে। দুই, কিছু সৃজনশীল কমন, কিছু আনকমন, এটা হতে পারে। আবার হতে পারে কি, যে তোমার সবগুলোই আনকমন পড়তে পারে। এই 3টা বিষয় তোমার সাথে হতে পারে। এখন দেখো, যখন বেশিরভাগ স্টুডেন্টই করে কি, যখন প্রশ্নটা হাতে পাই তারা গাধার মতো লেখা শুরু করে দেয়। এখানেই মেইনলি সমস্যাটা বাধে। তারা বুঝতে পারে না যে সমস্যা হচ্ছে, কিন্তু আসলে এখানে বড় একটা সমস্যা হয় যে সে প্রথম থেকে লেখা শুরু করে, প্রায়োরিটি দেয় না যে কোনটা সব থেকে বেশি পারে, কোনটা কম পারে। এই জন্য প্রথমে করতে হবে কি, আমাদের ব্রেইন স্টর্মিং করতে হবে। কি করতে হবে? আমাদের ব্রেইন স্টর্মিং করতে হবে। কি ব্রেইন স্টর্মিং করতে হবে? কি করতে হবে ভাইয়ারা? ব্রেইন স্টর্মিং করতে হবে। কিভাবে? দেখো আমি তোমাকে বুঝাই। ব্রেইনকে খেলাতে হবে। যখন তুমি প্রশ্নপত্রটা হাতে পেয়েছো, তুমি 4 থেকে 5 মিনিট সময় নিবা, নিয়ে দেখবা যে কোনটা কোনটা হচ্ছে। ধরো তোমার প্রশ্ন মোটামুটি কমন এসছে, 3টা কমন আর বাকিগুলো আনকমন। এখন যে 3টা কমন এসছে, ধরো 5 নম্বর কমন এসছে, 6 নম্বর কমন এসছে এবং 9 নম্বর কমন এসছে। এই 3টা তুমি হচ্ছে টপ লিস্টে রাখো। রাখার পরে এখনো বাকি যে প্রশ্নগুলো আছে, যেখানে আরো 4টা লিখতে হবে, ধরো ভিতর থেকে তো 2 মোটামুটি পারো, 3 পারো, 8 পারো, এইগুলা পারো মোটামুটি। এই গেল। আর বাকিগুলো তুমি পারোই না। এই না পারার ভিতর থেকে তোমাকে একটা খুঁজতে হবে যেটা পারো। সেটা ধরো তুমি 4 নম্বরটা পারো। এই দেখো আমি সাজালাম। প্রথমে তাহলে তুমি কি করবা? প্রশ্নটা লিস্ট করবা। যেই প্রশ্নগুলো সব থেকে ভালো পারো সেগুলো দিয়ে তুমি লেখা শুরু করবা। যেমন 5, 6, 9 এই 3টা তুমি আগে লিখবা। তারপরে করবা কি, যেগুলো মোটামুটি পারো, খুব বেশি ভালো না আবার একেবারে খারাপও না, তখন এইগুলা লিখবা। এবং একদম সবার শেষে গিয়ে করবা কি, যেটা তুমি কম পারো এটা লিখবে। এখানে হবে কি, এখানে 2টা বিষয় হবে। এক, সেটা হচ্ছে যখন তুমি একদম ভালো প্রশ্ন দিয়ে লেখা শুরু করবা, খুব সুন্দরভাবে লেখা শুরু করবা, সঠিক উত্তর দিয়ে লেখা শুরু করবা, তখন যিনি তোমার খাতা দেখছেন, যে এক্সামিনি, তিনি খুশি হয়ে যাবেন। মনে করবেন যে না, এই স্টুডেন্টটা তো ভালো, এ ভালো লিখেছে। এটা একটা বিষয়, ইমপ্রেশনটা ভালো হবে। কিন্তু তুমি যখন খারাপ প্রশ্ন দিয়ে লেখা শুরু করবা, তখন হবে কি, যে দেখবে না, এ তো খুব ভালো পড়ালেখা করে নাই, ভালো উত্তর দেয় নাই। তাহলে তোমার ভিতরে, খাতার ভিতরে তোমার ভালো প্রশ্ন থাকলেও কি হবে, সে তোমার খাতাকে সেভাবে মূল্যায়ন করবে না। কারণ কি, তোমার একটা খাতা দেখতে একজন টিচার সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় নেই। এর ভিতরে তো তোমার 7টা সৃজনশীল সে কি করবে, দেখে ফেলবে। এই জন্য প্রথমে আমাদের সব থেকে ভালো জিনিসগুলো সামনে রাখতে হবে, তারপর মোটামুটি যেগুলো পারি সেগুলো রাখবো, এবং শেষে হচ্ছে যেটা একেবারে কম পারি সেটা রাখবে। এটা একটা গেল, এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যখন তুমি এই যেটা খারাপ পারো, যেটা কম পারো, এটা কি হয় জানো ভাইয়া, এটা যেটা কম পারবা সেটা দেখবো তোমার লিখতে বেশি সময় লাগছে। এই জন্য তুমি প্রথম কম পারো এইগুলো লিখতে গেলে হবে কি, যেগুলো তুমি ভালো পারো, অ্যাকচুয়ালি খুব ভালো জানো, সেগুলো লেখার জন্য তুমি শেষে সময় পাবা না, এবং সময় কম হওয়ার কারণে তুমি এগুলো কি গুছিয়ে লিখতে পারবা না। তাহলে কি হচ্ছে, প্রথমে যেগুলো তুমি খুব বেশি ভালো পারতে না, এইগুলো লিখে সময় নষ্ট করছো, এর জন্য সময় শর্টেজ হচ্ছে। এবং যেগুলো তুমি অনেক ভালো পারতে, সেইগুলো সময় সংক্ষেপের কারণে কি লিখতে পারছো না। এইভাবে তোমার 2 ভাবেই লস হবে। তারপর দেখো, তারপর কি করতে হবে আমাদের, প্রশ্ন সিলেক্ট করা যেমন বেশি ইম্পর্টেন্ট, একইভাবে রঙিন কলম ব্যবহার করাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমাদেরকে আমি বোঝাই, এটা ধরো হচ্ছে তোমার খাতা, এটা তোমার খাতা। এখন প্রথম কাজ কি হবে, তোমার প্রথম কাজ হবে হচ্ছে এটাই সুন্দর করে কি করা, মার্জিন করা। এটাই কি করতে হবে, সুন্দর করে মার্জিন করতে হবে। এইভাবে তুমি একটা কি মার্জিন করলে, আমি একটু অন্য কালার নিয়ে নিই। ধরো তুমি এইভাবে একটা মার্জিন করলে, এইভাবে তুমি একটা মার্জিন করবা, ঠিক আছে? এই যে মার্জিন করলে দেখো, তোমার অনেক স্টুডেন্ট আছে যে খাতা ফোল্ড করে লেখে, এটা কখনোই করবা না। তুমি অবশ্যই মার্জিন করবা, এবং মার্জিন করার সময় খেয়াল রাখবা যে এই মার্জিনের ভিতর যে আমরা যে জায়গাটা
এই যে জায়গাটা, এই যেগুলো যেন আমরা বেশি নষ্ট না করি, একটা মডারেট সুন্দর দেখা এইভাবে আমরা মার্জিন করবো। এবং মার্জিন করার সময় কি করব, একটা অন্য কালারের কলম অথবা পেন্সিল দিয়ে আমরা কি করব, সেগুলোকে মার্জিনটা করব। এবং তারপরে দেখো এখানে আমরা লিখবো যে 1 নং প্রশ্নের উত্তর বা 2 নং প্রশ্নের উত্তর। ধরো এই যে আমি লিখছি তো কালো কালি দিয়ে, তাই না? এখন এখানে আমি নীল কালি দিয়ে লিখবো 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। এই যে লিখলাম, লেখার পরে লিখবো যে 1 এর ক দিয়ে, এবার তুমি 1 এর ক নম্বরের উত্তরগুলো লিখলে, লেখার পরে আবার অন্য কালি দিয়ে 1 এর খ লিখবা, হবে লিখে এই জায়গায় আবার খ নম্বরের উত্তরগুলো লিখলে এখানে হবে কি জানো ভাইয়া, তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর হবে। পাশাপাশি যেহেতু স্যাররা অনেক দ্রুত খাতা দেখেন, আমরা যখন এইগুলোকে এই যে কোনায় লিখবো খ বা গ, তখন ওরা মিস করে ফেলতে পারেন। হ্যাঁ, তখন তোমার হবে কি 3 নম্বর বা 4 নম্বর ছুটে যেতে পারে। তুমি লিখেছো কিন্তু তারা হয়তো খেয়াল করে না, এই জন্য মার্ক ছুটে যেতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, খুব সুন্দর করে মার্জিন টানতে হবে এবং অন্যান্য কালার, বিশেষ করে নীল এবং সবুজ রঙের কলম আমরা কি করব, ব্যবহার করব। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, এটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরটা দেখো, তারপরে কি করতে হবে, কোটেশন, কবিতার লাইন এবং বাণী ব্যবহার করা। কোটেশন, কবিতার লাইন এবং কি ব্যবহার করা, বাণী ব্যবহার করা। এই ট্রিক্সটা হচ্ছে তোমার ভাইয়া সব সময় আমি অ্যাপ্লাই করতাম। এই দেখো, ধরো এটা একটা খাতা, এখানে আমি কি করব, আমি হচ্ছে ক নম্বর একটা প্রশ্ন লিখছি, ঠিক আছে? ধরো আমি একটা প্রশ্ন লিখলাম, প্রশ্নটা হচ্ছে এখান থেকে শুরু করলাম, করে ক নম্বর উত্তর লিখলাম। এবার ধরো খ লিখলাম, এখানে লিখে কি হলো, আমার এই পেজ শেষ হয়ে গেল। তারপরে আবার আমি কি আরেকটা পেজ নেব, ঠিক আছে? আমি এই যে এখানে আরেকটা পেজ নিলাম, নিয়ে এখানে কি করব, গ নম্বর লেখা শুরু করব, 1 এর গ। এবার ধরো গ নম্বরে একটা কবিতা থেকে লিখছি, কথার কথা। আমি কি করব, প্রথমে এই 2-3 লাইন লিখব, লেখার পরে আরো 2-3 লাইন লিখব অনুধাবনমূলক। লেখার পরে আমি আমার কবিতার লাইন এখানে অন্য কালি দিয়ে কি করব, অন্য কালি দিয়ে সুন্দর করে 4 লাইন কবিতার লাইন এভাবে লিখে দেবো কোটেশনের ভিতর। এই কবিতার লাইন যখন দিব ভাইয়া, তখন টিচার ভাববে না আমার এই স্টুডেন্ট আসলেই অনেক কিছু জানে, অনেক মনোযোগী একজন ছাত্র। তখন তোমার এই কবিতা থেকে লিখলে তুমি 10-এ 10ও পেতে পারো। তোমার ভাইয়া সবসময় আমি কবিতা থেকে 3টা করেই সৃজনশীল লিখতাম এবং গ এবং ঘ নম্বরে 4টা করে কবিতার লাইন দিতাম। এটা দিলে এক কি হবে, দেখো তুমি যখন একটা সৃজনশীল লিখছো, তোমার কিন্তু এই পেজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লেখা রাখছে, কিন্তু যখন তুমি কবিতার লাইন লিখবা তুমি অর্ধেক লিখছো। দেখো তুমি একটা লাইনের বেশিরভাগ জায়গায় ফাঁকা রেখে একটা কবিতার লাইন লিখছো, তাহলে হচ্ছে কি, এক তো এখানে সময় পাচ্ছে, পাশাপাশি তোমার পেজটা বড় হচ্ছে এবং টিচাররা কি অনেক বেশি খুশি হচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হবে, রঙিন কলম দিয়ে কবিতার লাইন ব্যবহার করতে হবে। এবার ধরো তুমি হচ্ছে অন্য একটা বিষয় পড়ছো, যেমন তুমি বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়ছো, তখন এবার একের কথে তোমার বলেছে হচ্ছে সংজ্ঞা লিখতে, যে কোনো একটা বিষয়ের সংজ্ঞা লিখতে বলছো, তখন তুমি কি করবা, একজন স্কলারের সংজ্ঞা এভাবে দিয়ে দিবা, অন্য কালি দিয়ে ছোট্ট করে তার নামটা এভাবে এখানে লিখে দিবা। এইটা হচ্ছে তোমার খাতাকে হাজার স্টুডেন্টদের থেকে ডিফারেন্ট করবে, কারণ তারা কি গতানুগতিক ভাবে লিখে গিয়েছে, ওরাও যা পড়েছে তুমিও তা পড়েছো, কিন্তু তোমার প্রেজেন্টেশনের ডিফারেন্স আছে, তুমি খুব সুন্দর করে প্রেজেন্ট করছো। আবার একইভাবে যখন তুমি ইসলাম শিক্ষা পরীক্ষা দিবা, বিভিন্ন বাণী, যেমন তোমরা ভাইয়া ইসলাম শিক্ষা যাদের সাবজেক্ট আছে, তারা প্রত্যেকটা গ এবং ঘ নম্বরে একটি করে হাদিস অথবা একটি করে কোরআনের আয়াত দিবা। যারা আরবি পারো তারা আরবি দিবা এবং যারা বাংলা পারো তারা হচ্ছে অর্থটা দিয়ে দিবা, যারা আরবি পারো না। কিন্তু তোমরা অন্য কালি ব্যবহার করে অবশ্যই এগুলো অ্যাড করবা। এবং তোমার ভাইয়া আমি নিজে এটার সাক্ষী, আমি এইগুলো অ্যাড করে কিন্তু অন্যদের থেকে অনেক ভালো মার্ক পেয়েছি। বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি করতে হবে, অনেক বেশি কোটেশন ইউজ করতে হবে। কোটেশন হচ্ছে সবসময় আমরা কোটেশন মার্কের ভিতরে রাখবো এবং অন্য কালি দিয়ে দিব। কবিতার লাইন অবশ্যই ইউজ করতে হবে। এবং তোমরা কি করবা, তোমরা সবসময় চেষ্টা করবা কবিতার যে সৃজনশীলগুলো আছে এইগুলো লেখার জন্য, এবং এর জন্য তোমরা আগে ভাগেই এখন সময় আছে, কবিতার লাইনগুলো তোমরা কি করে ফেলো, একটু পড়ে ফেলো। পাশাপাশি বাণী ব্যবহার করা, এবং যে বাণী যেগুলো আছে এই বাণীগুলো তোমরা ব্যবহার করবা। ও হ্যাঁ, এবং তোমাদের কবিতার উপরে যত ক্লাস এবং যত নোটস দরকার হয় এগুলো হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে নিয়মিত দিচ্ছি। পাশাপাশি এবং তোমাদের যত মডেল টেস্ট,
যেমন স্টাডি মেটেরিয়ালস, সেইগুলো আমরা কি করছি, আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে 1000-এর বেশি স্টুডেন্ট আছে, হ্যাঁ, ওইখানে দিয়ে থাকি। পাশাপাশি তোমরা যদি চাও এখানে অ্যাড হতে, এটা টোটালি তোমাদের নিজেদের ইচ্ছা, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদেরও কোনো প্রফিট আছে, অবশ্যই তোমাদের অনেক বেশি প্রফিট আছে, কিন্তু আমাদের কোনো প্রফিট নেই। আমরা চাই তুমি ভাই শুধুমাত্র অনেক বেশি ভালো একটা রেজাল্ট করো, আমার ছোট ভাই যেন একটা ভালো রেজাল্ট করে, আমার ছোট বোন যাতে একটা ভালো রেজাল্ট করে। তারপর দেখো প্যারা করে লেখা। এখন বিষয় হচ্ছে এই যে প্যারা করে লেখা, প্যারা করে লেখার দুইটা সুবিধা আছে। এক, এটা দেখতে সুন্দর লাগে, পাশাপাশি হচ্ছে আমাদের সময় বাঁচায়। যেমন ধরো একের গ লিখলাম, একের গ আমরা 1.5 পেজ লিখবো, অনেকে এইভাবে 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 লিখবে, হ্যাঁ, কিন্তু আমরা এইভাবে লিখবো না। আমরা কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো হচ্ছে ধরো একের গ এই যে লিখলাম, লেখার পরে প্রথমে এখান থেকে 3 লাইন লিখলাম, লেখার পরে এই যে 3.5 লাইন লিখলাম, লিখে এখান থেকে আমরা নতুন প্যারা শুরু করব, হ্যাঁ। যেমন ধরো জ্ঞানমূলকের জন্য একটুখানি প্যারা থাকবে, অনুধাবনের জন্য একটুখানি প্যারা থাকবে, উদ্দীপক আলোচনার জন্য একটুখানি প্যারা থাকবে। টোটাল আমরা 3-4টা করে প্যারা দিয়ে লেখাটার চেষ্টা করবো, এবং প্যারাগুলো চেষ্টা করবো তোমরা কম ডিস্টেন্সে দেওয়ার জন্য, হ্যাঁ। অনেকে হচ্ছে এরকম ডিস্টেন্স দিয়ে প্যারাটা দিয়ে থাকে, এত দূরে দূরে দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট হচ্ছে একটা লাইন এখান থেকে মাঝ বরাবর শেষ করে তারপর থেকে একটা লাইন শুরু করলেই স্যাররা বুঝতে পারবে যে না তুমি প্যারা দিয়ে লিখেছো। এবং প্যারা দিয়ে লিখলে হবে কি, খাতাটা পড়াও সহজ হয়, পয়েন্ট আউট করা সহজ হয়, এবং সবাই বুঝতে পারে খুব ভালো করে যে না এই ছেলেটা পয়েন্ট দিয়ে লিখেছে এবং কোথায় কোনটা লিখতে হবে সে বুঝতে পারে, ঠিক আছে। তারপর দেখো বড় করে বর্ণনা করো। হ্যাঁ, অনেকে বলে যে বোর্ড পরীক্ষায় খাতা মেপে নাম্বার দেয় বা পেজ গুনে নাম্বার দেয়, বিষয়টা আসলে ওরকম না, কিন্তু আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে অনেক বেশি বর্ণনা করে লিখতে হবে। কারণ কি, ধরো একটা প্রশ্ন তোমার ভুল হতেও পারে, উত্তরটা তোমার ভুল হতেও পারে, কিন্তু তুমি যখন অনেক বেশি লিখে ফেলবা টিচার তোমার ওখানে হচ্ছে 1-2 দিয়ে দিবে। কিন্তু ধরো তুমি খাতায় লেখোই নাই, তাহলে ওখানে তো মার্ক দেওয়ার দরকার, মার্ক দেওয়ার জায়গায় নাই। এবং আমি যে ট্রিক্স তোমাদেরকে বললাম, এই ট্রিক্সগুলো যদি লিখো, যেমন তুমি কবিতার চরণ দিয়ে দিচ্ছ মাঝখানে, পাশাপাশি হচ্ছে তুমি প্যারা করে লিখছো, তোমার এই লেখাটা অনেক বেশি বড় হয়ে যাবে। একটা কথা আছে না যে সাইজ ডাজন্ট ম্যাটার ভাই, কিন্তু সাইজ ম্যাটার, আসলেই ম্যাটার। তোমার অবশ্যই একটু বড় করে বর্ণনা করতে হবে। কি করতে হবে? অবশ্যই বড় করে বর্ণনা করতে হবে, তোমার একটু অ্যানালিটিক্যাল বিশ্লেষণ নিয়ে আসতে হবে। তুমি একজন লিখছে 3 লাইন, হ্যাঁ, সে খুব ভালো লিখেছে এবং তুমিও খুব ভালো লিখেছো, তুমি লিখেছো 5 লাইন। এখন তুমি আমাকে বলো যে কার ফুল মার্ক পাওয়ার এখানে সম্ভাবনা বেশি, 3 লাইন যে লিখেছে সে নাকি 5 লাইন যে লিখেছে সে? এই জন্য আমাদেরকে একটু ডেসক্রিপটিভ আলোচনা করতে হবে। কারণ কি, আমাদের প্রশ্নটা হচ্ছে সৃজনশীল, আমাদের একটু ডেসক্রিপটিভ একটু ক্রিয়েটিভ আলোচনা করতে হবে। চেষ্টা করব সময়ের মধ্যে সাধ্যমতো একটু বড় করে লেখার, হ্যাঁ, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা প্রশ্ন যাতে অনেক বেশি বড় না হয় এবং অন্য প্রশ্ন অনেক বেশি ছোট না হয়ে যায়। তোমরা চেষ্টা করবা 4.5 থেকে 5 পেজ, সর্বোচ্চ হলে 6 পেজ লেখার জন্য, এবং অনেক বেশি কালার পেন ইউজ করবা এবং কোটেশন দিবা, কবিতা লাইন দিবা, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলো তো ওই সাবজেক্টের বিভিন্ন স্কলারের ডেফিনেশন দিবা, ইসলাম শিক্ষায় হচ্ছে হাদিস কোরআন এইগুলো দিবা। তাহলে হচ্ছে টিচার তোমার প্রতি ইমপ্রেসড হবে, কারণ তুমি তো ওখানে গিয়ে ডিরেক্ট বলতে পারবে না স্যার আমি অনেক জানি। তোমার খাতা হচ্ছে তোমার প্রেজেন্টেশন, খাতা হচ্ছে তোমার মুখের ভাষা। এটা যখন সে দেখবে যে না অনেক সুন্দর করে লেখা এবং অনেক সুন্দর করে গোছানো, তখন কি তিনি অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাবে। এবং পাশাপাশি কি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, কাটাকাটি কোনোভাবেই কি করা যাবে না, কোনোভাবেই করা যাবে না, কাটাকাটি কোনোভাবেই কি করা যাবে না। হ্যাঁ, কিন্তু হচ্ছে আমার 7টা সৃজনশীল লিখতে গেলে একটা না একটা ভুল হয়ে যাবে। তখন আমি কাটবো কিভাবে, দেখো আমি তখন কাটবো এই এক দাগে কেটে দেবো। ধরো এই যে এটা ধরো ভুল হয়েছে, এই এক দাগে কেটে দেবো। অনেকে করে কি এইভাবে ডিজাইন করে, অনেকে এরকম করে, এরকম কিছু দরকার নেই, জাস্ট একটা লাইন। এবং এটা মাথায় রাখবা, অনেকে হচ্ছে বুদ্ধিমান, বেশি বুদ্ধিগিরি করে ফ্লুইড নিয়ে গিয়ে এটা একদম ফুল করে দেয়, ব্লক করে দেয়। ভাই ভুলেও ফ্লুইড নিয়ে যাবে না, কারণ খাতা তোমার বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা করবাই না। এবং আরেকটা বিষয় করবা, বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যখন আমরা রচনা লিখবো, এই যে রচনায় সবসময় চেষ্টা করবা পয়েন্ট বাড়ানোর, হ্যাঁ, সবসময় চেষ্টা করবা কি পয়েন্ট বাড়ানোর। পয়েন্ট বাড়ালে কি হবে, তোমার ব্রেন স্টর্মিংটা ভালো হবে, তুমিও বেশি লিখতে পারবে। যে দেখবা যে একটা পয়েন্টের ভিতরে তুমি বেশি লিখতে পারছো না, কিন্তু যখন ওই পয়েন্টটাকে ভেঙে তুমি 3টা পয়েন্ট করছো, তখন দেখবা যে নতুন নতুন আইডিয়া তোমার মাথায় আসছে। এবং পয়েন্ট বাড়ালে হবে কি, তুমি সুন্দর করে আন্ডারলাইন করছো, প্যারা দিয়ে লিখছো, তোমার পেজটাও ভরে যাবে, পাশাপাশি বর্ণনাও বেশি হবে, এবং টিচারও ভাববে না এর মাথায় হচ্ছে অনেক পয়েন্ট এসেছে, তার মানে এই বিষয়ে স্টাডি করেছে। এই যে বিষয়গুলো বললাম ভাইয়া,
এই বিষয়গুলো দিয়েই আমি কিন্তু ভালো রেজাল্ট করেছিলাম। এবং আমি জানি আমার ছোট ভাই বোন তোমরা যারা আছো, তোমরা যদি এইগুলো ভালো করে ফলো করো এবং তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো, তোমরা সর্বোচ্চ মার্ক পেতে পারবা। ইভেন তোমরা ইমাজিনও করতে পারছো না যে সৃজনশীলে ডেসক্রিপটিভ লিখে এত মার্ক পাওয়া যায়। এই জন্য তোমরা এইগুলো এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও, টুকটাক প্র্যাকটিস করো এবং টাইম ধরে কয়েকটা সৃজনশীল লেখার চেষ্টা করো যে হ্যাঁ 22 থেকে 23 মিনিটের ভিতরে আমি কোনো সৃজনশীল লিখে শেষ করতে পারছি নাকি। ততক্ষণ অনেক মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো। দেখা হচ্ছে সামনের একটি আরো অনবদ্য ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।